আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তানবীর টিচার্সে। আমি আব্দুল বারিক, অধ্যয়নরত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্টে। সো তোমাদের কমন সাবজেক্টের পরীক্ষা তো শেষ। এখন কি? এখন তো গ্রুপ সাবজেক্ট। সো গ্রুপ সাবজেক্টের জন্য যারা তোমরা বিজনেস স্টাডিজের শিক্ষার্থীরা রয়েছো, তোমাদের জন্য সবথেকে প্যারাময় সাবজেক্ট কোনটা? অবশ্যই হিসাব বিজ্ঞান। কিছু কিছু মানুষের জন্য হয়তো ফাইন্যান্স, কিন্তু ম্যাক্সিমামেরই কি প্যারা কোনটা? হিসাব বিজ্ঞান। তো হিসাব বিজ্ঞান প্রথম পত্র তোমাদের পরীক্ষা কবে? 13 তারিখে। সো 13 তারিখে পরীক্ষার জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জন্য আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ফাইনাল সাজেশন। ফাইনাল সাজেশনটি কিসের ওপর ভিত্তি করে? তোমাদের অধ্যায় এবং বিষয় ভিত্তিক বিশ্লেষণ করে সিকিউ এবং এমসিকিউ এর জন্য আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি যে কোন অধ্যায় এবং কোন চ্যাপ্টারকে তোমরা বেশি গুরুত্ব দিবে। তো এভাবে তোমরা যদি এই অধ্যায় ভিত্তিক এবং বিষয় ভিত্তিক বিশ্লেষণ করে যেটি ইম্পর্টেন্ট সেটিকে যদি ইম্পর্টেন্স দিয়ে পড়তে পারো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই A+ পেতে পারো। তো আশা করছি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। সো চলো আজকের আমাদের এই ভিডিওটি শুরু করা যাক। সো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে আমরা অধ্যায় ভিত্তিক বিশ্লেষণ করেছি এমসিকিউ এর, এরপর আমরা অধ্যায় ভিত্তিক বিশ্লেষণ করেছি সিকিউর, এভাবে তারপরে আমরা আমাদের টপিক এবং অধ্যায় ভিত্তিক, এরপরে আমরা বিষয় ভিত্তিক আমরা পরবর্তী বিশ্লেষণও করেছি। সো শুরুতে আমরা করব অধ্যায় ভিত্তিক বিশ্লেষণ। তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ এর আমরা জানি আমাদের টোটাল কয়টা অধ্যায় রয়েছে। আমাদের টোটাল ধরো 10টা অধ্যায় এখানে রয়েছে। প্রথম অধ্যায় কি? হিসাব বিজ্ঞানের পরিচিতি। হিসাব বিজ্ঞানের পরিচিতি একটি বেসিক একটি অধ্যায়। এই অধ্যায় থেকে তোমরা যখন 9-10-এ ছিলে তোমাদের তেমন কোনো ম্যাথ আসতো না, কিন্তু এবার কিন্তু ম্যাথ আসবে। সো এখানে আমরা এমসিকিউ এর জন্য কিন্তু কত 3 স্টার ইম্পর্টেন্স দিয়েছি। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা হিসাব বিজ্ঞানের পরিচিতির জন্য 3 স্টার ইম্পর্টেন্স দিয়েছি। তারপর রয়েছে অধ্যায় 2, এখানে রয়েছে হিসাবের বইসমূহ। তো হিসাবের বইসমূহতে কি কি রয়েছে এগুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। এখন তোমরা জাস্ট দেখে নাও যে কোন কোন চ্যাপ্টারকে তোমরা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্স দিবে। তোমরা দেখতে পাচ্ছ হিসাবের বৈষম্য, এটাকে আমি 5 স্টার ইম্পর্টেন্স দিয়েছি। সো এর মানে এটি এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখতে পাচ্ছ ব্যাংক সমন্বয় বিবরণী। এখানে আমরা কি ব্যাংক সংক্রান্ত, ব্যাংকের গণমিল সংক্রান্ত আমরা আলোচনা করে থাকি, যে এখানেও এমসিকিউ এর জন্য 3 স্টার ইম্পর্টেন্স। এরপরে রয়েছে রেওয়া মিল। অনেকেরই কিন্তু ফেভারিট একটি অধ্যায় হচ্ছে রেওয়া মিল। সো রেওয়া মিলের মধ্যে কি কি রয়েছে? ধরো রেওয়া মিলের মধ্যে রয়েছে নরমাল রেওয়া মিল রয়েছে এবং ভুল সংশোধনী রেওয়া মিলও রয়েছে। তো এটাও এমসিকিউ এর জন্য 3 স্টার ইম্পর্টেন্স। এখানে কিন্তু আমি একটু বলে রাখছি, রেওয়া মিলের এমসিকিউ বেশিরভাগ আসে হচ্ছে ওই যে ভুলগুলো থেকে, যে কোন ভুল, যেমন নীতিগত ভুল রয়েছে, লেখার ভুল রয়েছে, কোনটি কোন ধরনের ভুল, এখান থেকে কিন্তু বেশিরভাগ এমসিকিউ গুলো চলে আসে। সো এছাড়াও মানে কোনটি কোন ডেবিট না ক্রেডিট, তবে সেগুলো তেমন একটা আসে না। এরপরে দেখতে পাচ্ছ যে অধ্যায় 5 নীতিমালা। তো নীতিমালা থেকে কিন্তু কোনো সিকিউ আসে না, বাট এমসিকিউ আসবে। সো এমসিকিউ এর জন্য এখানেও আমরা 5 স্টার ইম্পর্টেন্স দিয়েছি। সো ওই নীতিগুলো কিন্তু অনেক রকমের এমসিকিউ আসে এখান থেকে, অনেকগুলো নীতি থেকে। সো এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখতে পাচ্ছ প্রাপ্য হিসাব। সো প্রাপ্য হিসাবকে আমরা এখানে দেখো 3 স্টার ইম্পর্টেন্স দিয়েছি। এরপরে কার্যপত্র থেকেও অনেক এমসিকিউ আসে, তো এখানেও আমরা 5 স্টার ইম্পর্টেন্স দিয়েছি। এরপরে দৃশ্যমান ও অদৃশ্যমান লেনদেন। এটি শুনতে কেমন কেমন লাগতেছে না? এটি হচ্ছে মূলত এই অবচয়, আমরা এটাকে অবচয় নামে জেনে থাকি। তো অবচয় চ্যাপ্টারও খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। এরপরে দেখছো সবারই ট্রমার কারণ আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী থেকে মূলত হচ্ছে এমসিকিউ খুব একটা আসে না, এটি মূলত ইম্পর্টেন্ট হচ্ছে ওই সিকিউ এর জন্য 20 নাম্বার এখানে দিতেই হবে। তবে এখানেও মানে এমসিকিউ আসে মোটামুটি। সো এটাকে আমরা 3 স্টার ইম্পর্টেন্স দিয়েছি। এরপরে তোমরা লাস্ট দেখতে পাচ্ছ একতরফা দাখিলা। একতরফা দাখিলা থেকে সিকিউ খুব একটা আসে না, আবার এমসিকিউ খুব একটা আসে না। তবে এর জন্য আর কি 2 স্টার ইম্পর্টেন্স দিয়েছি। এখান থেকে কত 2-1টা আসতে পারে। সো এখানে দেখো আমরা এই বিশ্লেষণ করে কি পেলাম, যে অধ্যায় 2, 5, 7 এবং 8 এমসিকিউতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। 2, 5, 7, 8 কোনটা? প্রথমে হচ্ছে যে দেখতে পাচ্ছ হিসাবের বইসমূহ, তারপরে 5-এ দেখতে পাচ্ছ নীতিমালা, তারপরে হচ্ছে কার্যপত্র, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ মানে অবচয়। এই 4টা চ্যাপ্টার কিন্তু এমসিকিউর জন্য একদম হাই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে অধ্যায় 5 শুধু এমসিকিউর জন্য, কারণ আমরা জানি নীতিমালা থেকে তো সিকিউ আসবে না। এটি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটি ভালোভাবে গুরুত্ব দিবে। এবং অধ্যায় 10 এমসিকিউতে কম গুরুত্বপূর্ণ, অধ্যায় 10 এবং সিকিউতেও মাঝারি। এই যে বললাম না যে একতরফা দাখিলা থেকে এমসিকিউ খুব একটা আসে না, আবার সিকিউ খুব একটা আসে না। সো এই গেল আমাদের অধ্যায় ভিত্তিক বিশ্লেষণ এমসিকিউ এর। এরপর আমরা একটু সিকিউর বিশ্লেষণ দেখব। তো সিকিউর জন্য তোমরা দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞানের পরিচিতি, এই যে মানে বেসিক যে চ্যাপ্টার থেকে, এটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। আমরা এসএসসি সময়ে এই চ্যাপ্টার থেকে কোনো এই সিকিউ আসতো না, কিন্তু এবার কিন্তু এখান থেকে সিকিউ আসবে। এখান থেকে কি সিকিউ আসবে? ওই যে দেখো টেবুলার ছকে a = l + ওই, এটা এখান থেকে আসে। এবং হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়,
এগুলো আসে, এগুলো কিন্তু আসবে, এখান থেকে কিন্তু মাস্ট একটা সিকিউ অবশ্যই অবশ্যই পাবে। সো সিকিউর জন্য অধ্যায় 1 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা অবশ্যই 10 মার্কস কনফার্ম করার চেষ্টা করবে। এরপর হচ্ছে দেখো হিসাবের বৈষম্য, এখান থেকে হচ্ছে কি আসবে, জাবেদা আসবে, খতিয়ান আসবে, তারপরে হচ্ছে নগদান বই আসবে। এর জন্য কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে 2টা বা অনেক সময় কিন্তু 3টাও চলে আসতে পারে। সো এই চ্যাপ্টার মানে অধ্যায় 2 হিসাবের বৈষম্য কিন্তু সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখতে পাচ্ছ যে ব্যাংক সমন্বয় বিবরণী। সো ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু আমার পার্সোনাল খুবই ফেভারিট একটা চ্যাপ্টার, এটা খুবই ইজি। সো ব্যাংক এবং তোমার নগদান হিসাবের মানে তুমি যে বইটি প্রস্তুত করো এবং ব্যাংক যেটি প্রস্তুত করবে, যার মনে গড়মিল হয় সেই গড়মিলটা তোমাকে সলভ করতে হয়। তো খুবই একটি ইজি একটা চ্যাপ্টার, এখান থেকে কিন্তু একটি মাস্ট আসবে, 2টি আসতে পারে, তবে একটি আসারই চান্স বেশি। সো এই চ্যাপ্টারও খুবই গুরুত্বপূর্ণ, সেই চ্যাপ্টার সিকিউর জন্য তোমরা খুবই ভালোভাবে করবে। এরপরে দেখতে পাচ্ছ যে রেওমিল। সো রেওমিলও গুরুত্বপূর্ণ, রেওমিল থেকে মাস্ট আসবেই, অনেক সময় 2টাও আসে কিন্তু ম্যাক্সিমাম টাইম একটাই আসবে। এবং এবং এখানে রেওমিল থেকে অনেক সময় কিন্তু ওই যে ভুল সংশোধনী রেওমিলটা আসে, তবে ম্যাক্সিমাম টাইম নর্মাল রেওমিলটাই আসবে। সো তেমন প্যারানোর কোনো বিষয় না। এরপরে দেখতে পাচ্ছ যে নীতিমালা। সো নীতিমালা থেকে সিকিউ একদম 0, কারণ সিকিউ তো আসবেই না এখান থেকে। তারপর দেখতে পাচ্ছ প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাব এটি কিন্তু গত বছরও ছিল না, এবার তোমাদের যেহেতু ফুল সিলেবাস এই জন্য এই প্রাপ্য হিসাব এবং এই যে একতরফা দাখিলা এই 2টা চ্যাপ্টার তোমাদের অ্যাড করেছে। সো এখানে তোমরা প্রাপ্য হিসাবও গুরুত্বপূর্ণ, এখান থেকেও সিকিউ আসে। এরপরে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কার্যপত্র। তো কার্যপত্রকে আমি এখানে 3 দিয়েছি, কারণ হচ্ছে তোমাদের এবার প্রাপ্য হিসাব এবং একতরফা রয়েছে, যেহেতু প্রাপ্য হিসাবে এবার নতুন করে আসছে অনেকদিন পরে, তো এখান থেকে একটি আসার খুবই চান্স রয়েছে, হাই সম্ভাবনা রয়েছে। এর জন্য আর কি এই প্রাপ্য হিসাব যেহেতু আসতে পারে, এর জন্য আমার কাছে মনে হচ্ছে কার্যপত্র থেকে নাও আসতে পারে, তবে আসতেও পারে, তেমন তো মানে শিওরিটি দিয়ে বলা যায় না। তো কার্যপত্র তোমরা আর কি করতে পারো। এরপরে হচ্ছে দেখতে পাচ্ছ যে এই যে অবচয়ের চ্যাপ্টার মানে দৃশ্যমান ও অদৃশ্যমান। সো এই অবচয়ের চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম টাইমে কিন্তু 2টা আসে। সো তোমাদের একটা তো আসবেই আসবেই, কিন্তু 2টা আসারও ভালো সম্ভাবনা রয়েছে। এবং এই অবচয় চ্যাপ্টার কিন্তু খুবই সহজ, মানে তুমি 2-3টা নিয়ম যদি জানো, যেমন হচ্ছে ওই সরলরৈখিক পদ্ধতি, তারপরে ক্রমযোজিত পদ্ধতি, যে এই 2টি পদ্ধতি তুমি ভালো করে যদি জানো, এবং এই যে অবচয় সংক্রান্ত জাবেদ আর খতিয়ান যদি তুমি জানো, তাহলে কিন্তু এই 2টা সিকিউ যদি আসে তুমি খুবই ইজিলি কিন্তু 20 পাবে। তো অবশ্যই তোমরা এই অবচয় চ্যাপ্টারকে খুবই গুরুত্ব দিবে, এই চ্যাপ্টার কিন্তু ছাড়বেই না। তারপর হচ্ছে দেখো আর্থিক বিবরণী। তো আর্থিক বিবরণীকে আমি গুরুত্ব দেই না দেই এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 2টি আসবে, 2টি দিতে হবে। তো এটি তোমরা কোনোভাবেই স্কিপ করতে পারবে না। আর্থিক বিবরণী আর কি তোমাদের ভালোভাবে মানে কনসেপ্ট ক্লিয়ার থাকতেই হবে। এবং অনেকে আবার বলবে যে ভাইয়া আসলে সবাই তো আর্থিক বিবরণী পারে না। তো অনেকে আছে যারা হচ্ছে আর্থিক বিবরণী আর কি পারে না, স্কিপ করতেছে, কিন্তু যেহেতু স্কিপ করা যাবে না, তোমরা অবশ্যই আর্থিক বিবরণী 2টাই তুমি না পারো ভুলভাল ইচ্ছা মতো তুমি জাস্ট পৃষ্ঠা ভরে আসবা, মানে হচ্ছে ওই ইনপুট গুলো দিয়ে আসবা, তোমার হোক না হোক অ্যান্সার মানে কোনোভাবে তুমি গোজা মিলে মিলে আসবা, মানে তুমি লিখে আসবে, অ্যান্সার ট্যান্সার দিয়ে আসবা, তোমার লাভ ক্ষতি ভুলভাল হোক সমস্যা নেই, কিন্তু কোনোভাবে ছেড়ে আসবে না, ফুল একদম লিখে আসবা। কারণ তুমি ছক যদি তুমি আঁকো এবং নিয়ম অনুযায়ী ছক যদি আঁকো, আবার যদি তুমি যদি ছকেই ভুল করে রাখো তাহলে তো আর কি টিচার নাম্বার দিবে না। তো ছক যদি আঁকো এবং তুমি যদি তোমার ইনপুট গুলো কয়েকটা ঠিকঠাক দাও, তাহলে কিন্তু এখানে তুমি অত 2-1 পাওয়া যাবে। তো কখনোই এই আর্থিক বিবরণী ছেড়ে আসবে না। অনেকে আছে যে আর্থিক বিবরণী ছেড়ে আসে, ভাই তুমি পারো না ঠিক আছে, বাট তুমি ছেড়ে আসবা কেমন? সময় থাকলে অবশ্যই তুমি আর্থিক বিবরণী দিয়ে আসবা। তো এরপরে দেখতে পাচ্ছ যে একতরফা দাখিলা। একতরফা দাখিলা আর কি অনেক বছর ছিল না, এবার নতুন করে আসছে, তো আসতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট না একতরফা। সো এখান থেকে আমরা সিকিউর বিশ্লেষণ আমরা কি জানলাম, যে অধ্যায়ে 1 থেকে 4 হাইলি ইম্পর্টেন্ট, এই যে হিসাব বিজ্ঞানের পরিচিতি, তারপরে বৈষম্য, ব্যাংক সমন্বয় বিবরণী এবং রেওমিল। এরপরে তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় 5-এ কোনো এমসিকিউ নেই, নীতিমালা থেকে কোনো সিকিউ আসবে না, এটা আমরা জানি। এরপর শুধু এমসিকিউ এর জন্য পড়বা হচ্ছে এই যে মানে নীতিমালাটা। এরপর অধ্যায় 7 এবং 8 মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে, এবং তবে এমসিকিউ তে এগুলো আবার ভালো আসে। সো এই ছিল আর কি অধ্যায় ভিত্তিক সিকিউর বিশ্লেষণ। এখন আমরা যে প্রত্যেকটা এই যে দেখো এই 10টা চ্যাপ্টার যে দিলাম, এই চ্যাপ্টারের মধ্যে তো অনেক টপিক রয়েছে, সবই তো আর কি পড়ে গেলে হবে না। এই টপিকগুলোর মধ্যে ইম্পর্টেন্ট অনেক টপিক রয়েছে, এমসিকিউ এর জন্য কিছু ইম্পর্টেন্ট রয়েছে, আবার সিকিউ এর জন্য রয়েছে। তো এখন আমরা সেই অধ্যায় ভিত্তিক বিশ্লেষণগুলো দেখবো, যে ধরো এই প্রথম অধ্যায়ে বা আর্থিক বিবরণীতে কোন কোনগুলা বেশি ইম্পর্টেন্ট এগুলো দেখবো। সো প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের প্রথম চ্যাপ্টার হিসাব বিজ্ঞানের পরিচিতি, মানে একদম হিসাব বিজ্ঞানের বেসিক্স যে চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে হিসাব বিজ্ঞানের পরিচিতিতে একদম ফার্স্ট টপিক কি,
ওই যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি গুলোতে আসবে এমসিকিউ থেকে, যেমন লুকা প্যাসওয়েল হিসাব বিজ্ঞানের জনক, 1494 সালে তিনি একটি বই লেখেন, সেটার মাধ্যমে আর কি দুতরফা দাখিলা পদ্ধতির সূচনা হয়। এগুলো তো তোমরা জানো, একদম এসএসসি থেকেই পড়ে আসছো। সো দেখো, প্রথমে আমাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে ঢুকলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হিসাব সমীকরণ। এটির উপরেই আসলে আমাদের এই দুই তরফা দাখিলা পদ্ধতি বা আমাদের হিসাব বিজ্ঞানটি দাঁড়িয়ে রয়েছে। তো হিসাব সমীকরণটা কি, দেখো আমি আবার লিখে দিচ্ছি, এ ইকুয়ালস টু এল প্লাস ওই। তো এটি হচ্ছে ধরো হিসাব বিজ্ঞানের একদম বেস, তো এটি তো তোমরা জানো। তো হিসাব সমীকরণ থেকে অনেক এমসিকিউ এসে থাকে, যেমন হচ্ছে এই যে এটাই আসতে পারে যে হিসাব বিজ্ঞানে হিসাব সমীকরণ কি, এটা খুবই ইজি, বাট এটা আসতেই পারে হিসাব সমীকরণ কোনটি। তারপর হচ্ছে এই হিসাব সমীকরণ সংক্রান্ত অনেক এমসিকিউ আসতে পারে, যেমন ধরো তোমাকে সম্পদ দিয়ে দিয়েছে, আবার দায় দিয়ে দিয়েছে, বলছে মালিকানা সূত্র নির্ণয় করো, তো তোমার কি যে পক্ষান্তর করে প্লাস মাইনাস করে তোমার এগুলো নির্ণয় করো, এগুলো থেকে এমসিকিউ আসে। এই যে এই হিসাব সমীকরণ দেখে অনেক ইজি মনে হলেও এখান থেকে কিন্তু একটু ঘুরে ফিরে অ্যাডমিশনও কোশ্চেন চলে আসে, তো এটি কিন্তু মানে হেলায় ফেলায় ছেড়ে দেওয়া যাবে না। তারপরে দেখো লেনদেনের প্রভাব, মানে ধরো এই যে কোনটার জন্য কি এ বৃদ্ধি পাচ্ছে নাকি এল বৃদ্ধি পাচ্ছে। ধরো হচ্ছে নগদে আসবাবপত্র ক্রয়, তো নগদে আসবাবপত্র ক্রয়ের পর হিসাব সমীকরণে কি প্রভাব পড়ছে। আমরা জানি নগদে আসবাবপত্র ক্রয় করলে কি হয়, সম্পদ একবার বাড়ে, সম্পদ একবার কমে, কারণ আসবাবপত্র একবার বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আবার হচ্ছে টাকা যেহেতু যাচ্ছে নগদ টাকার জন্য, টাকা সম্পদ একবার হ্রাস পাচ্ছে। তো এটি হচ্ছে কি ধরনের লেনদেন, কাঠামোগত লেনদেন, এটাও জানো। তো আমরা জানি হচ্ছে এই যে কি ধরনের লেনদেন, এটা একটা জিনিস মনে পড়লো যে আমাদের এই চেঞ্জ গুলো কিন্তু দুই ভাবে হয়, একটা হচ্ছে গুণগত পরিবর্তন হয় এবং আরেকটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন হয়। তো এগুলো থেকে কিন্তু এমসিকিউ চলে আসে, দুই একটা এমসিকিউ এখান থেকে পাবাই মাস্ট। সো এই যে আমরা দেখতে পাচ্ছি যে হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব, এখান থেকে কিন্তু সিকিউ যেমন ইম্পর্টেন্ট, আবার এমসিকিউ ইম্পর্টেন্ট। এই সিকিউ কোনগুলো, ডেবিট ক্রেডিট নির্ণয় করে এগুলো আসতে পারে, হিসাব সমীকরণের প্রভাব দেখাও এগুলো আসতে পারে, আবার হচ্ছে এই যে টেবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাব দেখাও, ওই যে বক্সের যে ম্যাথগুলো আছে ইকুয়ালস টু এল প্লাস ওই, এই পাশে প্লাস ওই পাশে প্লাস, এই ম্যাথগুলো আসতে পারে, আসতে পারে কি, এগুলো আসবে, এই ম্যাথ একটা পাবাই মাস্ট। এরপরে তোমরা দেখতে পাচ্ছ হিসাবের শ্রেণী বিভাগ, মানে হচ্ছে যে কোনটা কোন হিসাব, যেমন হচ্ছে ব্যয় কোন হিসাব, ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্ব কি করে, ব্যয় মালিকানা সত্ত্বকে হ্রাস করে, যেমন হচ্ছে ধরো এই যে নগদ কোন হিসাব, সম্পদ হিসাব, এইভাবে আর কি শ্রেণী বিভাগগুলো। তো এখানে হিসাবের শ্রেণী বিভাগ, এখান থেকে হচ্ছে সিকিউ ইম্পর্টেন্ট এবং এমসিকিউ ইম্পর্টেন্ট। সো এরপরে দেখো এই যে বিবরণী ছক, যেটা আমি এতক্ষণ থেকে চিল্লা যাইতেছি যে যেখান থেকে মানে আসবেই মাস্ট, এটা হচ্ছে এই যে হিসাব সমীকরণের বিবরণী ছক, মানে ওই যে বক্সের ম্যাথটা টেবুলার ছক। তো এখান থেকে মাস্ট, সিকিউ তো একদম অবধারিত আসবেই, এবং এমসিকিউ এখান থেকে দু একটা আসতে পারে। সো এরই জন্য আর কি বলতেছি যে হিসাব বিজ্ঞানের পরিচিতি এই চ্যাপ্টার কখনোই ছাড়বা না, এই চ্যাপ্টারে একদম 10-এ 10 লাগবেই। এরপরে দেখো সেকেন্ড চ্যাপ্টার, হিসাবের বৈষম্য। এই চ্যাপ্টার আর কি খুবই বড়, মানে খুবই বড় বলতে 9-10-এ যেগুলো পুরো বই পড়ছো, পুরো বইয়ের প্রায় হচ্ছে 80% এর মধ্যে ঢুকে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমেই দেখো প্রাথমিক বই, আমি দুইটা ভাগে ভাগ করছি আর কি, ধরো প্রাথমিক বই আর চূড়ান্ত বই। এটা দেখো দুই তরফা দাখিলা পদ্ধতি, ডেবিট ক্রেডিট নির্ণয়, এটি আর কি একদম বেসিক ডেবিট ক্রেডিট নির্ণয় আসতে পারে এখান থেকে। এরপরে কারবারি বাট্টা, নগদ বাট্টা, বাট্টা সংক্রান্ত, এগুলোতে আর কি মানে বাট্টার অঙ্ক ওইভাবে আসবে না, এমসিকিউতে আসতে পারে। আর সিকিউ তো ধরো জাবেদার মধ্যে বাট্টা ঢুকাই দিছে, ভ্যাট ঢুকাই দিছে, এ দেখো ভ্যাট এখানে লিখছি। সো তারপরে দেখো হচ্ছে সাধারণ জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, মানে জাবেদা আর কি, জাবেদা সংক্রান্ত সব জাবেদাই আসতে পারে, ম্যাক্সিমাম টাইম সাধারণ জাবেদাই আসবে, আবার ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদাও আসতে পারে। এটা কিন্তু সিকিউর জন্য হাইলি ইম্পর্টেন্ট। তারপরে নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদা, এটাও আসতে পারে। এটা আর কি ধরো ওই যে যদি তোমাদের নগদান বই আসে, নগদান বইয়ের সাথে এটা দিয়ে দেয়, খ বা গতে এই যে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এটা ধরাই দিতে পারে। তো এটাও সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপর দেখো এই যে ভ্যাট সংক্রান্ত হচ্ছে এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, আবার সিকিউ কিন্তু ওই যে ওই জাবেদা বা খতিয়ানের মধ্যে ভ্যাট ঢুকাই দিতে পারে, যে হচ্ছে ধরো 15% ভ্যাটে পণ্য বিক্রয়, আবার এমনও বলতে পারে যে ভ্যাট সহ পণ্য বিক্রয়, এর কোনো কিন্তু আলাদা আলাদা জাবেদা হয়। তো এটা তোমরা আশা করি জানো। এরপরে দেখো চূড়ান্ত বইয়ের মধ্যে দেখতে পাচ্ছ 1 ঘোড়া, 2 ঘোড়া এবং 3 ঘোড়া নগদান বই। তো নগদান বইও আসতে পারে, নগদান বই এর মধ্যে আবার দুই ধরনের নগদান, মানে একদম বেসিক তিনটা তো আছেই, যে 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া, আরেকটা এক্সট্রা আছে, ওটা জানো, খুচরা নগদান বই। তো খুচরা নগদান বইও কিন্তু আসতে পারে। তবে এই যে দেখো অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই, এটিও ধরো একটি মানে একটা নর্মাল পদ্ধতি রয়েছে, এবং আরেকটি কিন্তু কি রয়েছে, এই অগ্রদত্ত নিয়মের খুচরা নগদান বই। তবে এই যে অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই একটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আসতে পারে, বাট তেমন আসার চান্স নেই। এরপরে দেখতে পাচ্ছ যে খতিয়ান ও উদ্ধৃত নির্ণয়, এই যে খতিয়ান কিন্তু ইম্পর্টেন্ট, এই যে জাবেদা যতটা ইম্পর্টেন্ট, খতিয়ান ততটাই ইম্পর্টেন্ট সিকিউর জন্য। সো খতিয়ান আসতে পারে, কারণ এই চ্যাপ্টার থেকে যেহেতু মাল্টিপল সিকিউ আসবেই, মানে দুইটা আসবেই মাস্ট।
সো একটা ধরো জাবেদা আর একটা খতিয়ান আসতেই পারে। এরপরে সো দ্বিতীয় চ্যাপ্টারও এই জন্য খুবই ইম্পর্টেন্ট। সো প্রথম দ্বিতীয় চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে অবশ্যই তোমরা মানে বেশি ফোকাস করার চেষ্টা করবে এবং এখান থেকে মানে ম্যাক্সিমাম নাম্বার এখান থেকে আর কি কালেক্ট করার চেষ্টা করবে। এরপরে দেখতে পাচ্ছ অধ্যায় 3 অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণীতে তোমরা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কি কি দেখতে পাচ্ছ, এই যে ধারণা, উদ্দেশ্য, ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কেন প্রস্তুত করি, কে প্রস্তুত করে, ধরে যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, আমানতকারী। এই যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, আমানতকারী। এটা ধরো ধরে ধরে রাখো 90% আইসা পড়ছে, ধরে রাখো যে 90% এই কোশ্চেনটা আইসা পড়ছে যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, অ্যান্সার আমি বলে দিয়েছি আমানতকারী। সেটা তোমরা মাথায় রাখবে। এরপরে দেখতে পাচ্ছ যে গড়মিলের কারণ, এটাও এমসিকিউতে আসতে পারে। ধরো এই যে বলে দিল কে গড়মিল করছে, কি কারণ, এগুলো থেকে এমসিকিউ আসে। এবার কত টাকা গড়মিল হয়েছে, এগুলো আসে এমসিকিউতে। এবং এই যে লাস্টে দেখতে পাচ্ছ প্রস্তুতকরণ পদ্ধতি, মানে ওই যে উপরের দুইটা থেকে এমসিকিউ, কারণ সিকিউ আসে তেমন কিছুই নাই। প্রস্তুতকরণ পদ্ধতি আমরা জানি যে ব্যাংক সমন্বয় বিবরণী দুই ভাবে প্রস্তুত করা যায়, একটি হচ্ছে ধরো প্রচলিত পদ্ধতি এবং আরেকটা হচ্ছে উভয় জের সংশোধনী পদ্ধতি। প্রচলিত পদ্ধতিতে আমরা হচ্ছে একটা আর কি সংশোধন করি এবং উভয় জেরে আমরা দুই পাশেই সংশোধন করি, ব্যাংকেরটাও করি, নগদান বইও করি। দুইটাই ইম্পর্টেন্ট, বাট ম্যাক্সিমাম টাইম হচ্ছে প্রচলিত পদ্ধতিটাই আসে। সো এটার জন্য দেখতে পাচ্ছি এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে সিকিউতে একটাই আসবে। এরপর হচ্ছে সিকিউ আর কি যে খ বা গতে যে বলে দিবে যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো, এর সাথে আবার বলে দিবে হচ্ছে ওই যে মানে কত প্রয়োজনীয় জাবেদাগুলো দাখিলা করো, মানে নগদান বইতে যেগুলো আর কি আসে না এগুলারই জাবেদা হয় না নর্মালি। সো এই জাবেদা আর হচ্ছে এই তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে, এখান থেকে একটা আর কি সিকিউ আসবে মাস্ট, এবং এমসিকিউ এখান থেকে মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট। সো এরপরে চ্যাপ্টার দেখতে পাচ্ছ রেওমিল ও হিসাব বিজ্ঞানের নীতিমালা, মানে আমি অধ্যায় 4 আর 5 একসাথে করছি, কারণ অধ্যায় 5 থেকে সিকিউ তো আসে না। সো অধ্যায় 4 রেওমিলে দেখতে পাচ্ছ রেওমিলের ধারণা, বৈশিষ্ট্য, ভুল সমূহ, এখান থেকে এমসিকিউ ইম্পর্টেন্ট। মানে যে বললাম যে এই ভুল যে রয়েছে, ভুলই খুবই বেশি ইম্পর্টেন্ট। এই তিনটার মধ্যে আর কি ধরো ভুল থেকে 80% এমসিকিউ আসবে যদি আসে আর কি। তারপরে দেখো হিসাব বিজ্ঞান, হিসাবে অশুদ্ধি ও শ্রেণী বিভাগ, এই আমি বললাম যে হচ্ছে এই ভুল সংশোধনী রেওমিল আসে। সো কি কারণে হচ্ছে ভুলটা হয়েছে, এই টাইপের এমসিকিউ আসে। এরপর দেখো অনিশ্চিত হিসাব, সংশোধন দাখিলা, এই যে মানে ভুল সংশোধনী রেওমিল আর কি, ভুল সংশোধনী রেওমিলও এখানে আসতে পারে। আবার একদম লাস্টে আমি দিয়ে রাখছি দেখো, মানে এই যে ভুল সংশোধনী রেওমিলটা আমি 3 স্টার দিচ্ছি, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা মানে মাঝে মাঝে আসে। আর একদম ছেড়ে দিলে আবার তুমি যদি আর কি রেওমিল থেকে একটা অ্যান্সার করতেই চাও তাহলে কিন্তু দুইটাই পড়ে যেতে হবে। বাট তুমি যদি রেওমিল থেকে আর কি এমন হয় যে হচ্ছে ভুল সংশোধনী আসলে এটা না স্কিপ করলে পারো তাহলে ঠিক আছে, বাট তুই যে রেওমিল থেকে অ্যান্সার করতে চাও তাহলে এই দুইটাই পড়ে যাবা। বাট এই যে রেওমিলটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। তো রেওমিল থেকে আসবে, রেওমিল থেকে এখান থেকে আসারই চান্স হচ্ছে ধরো 70%, নর্মাল রেওমিলটা আসলে দিবা। এরপর দেখতে পাচ্ছি হিসাব বিজ্ঞানের নীতিমালা, এখান থেকে কোনো এই সিকিউ নাই, শুধু এমসিকিউ আসবে। এমসিকিউ কি কি আসবে, এই নীতিমালার ধারণা, সংশোধনকারী প্রতিষ্ঠান, তারপরে হিসাব সংক্রান্ত ধারণা ও প্রথা, তারপরে হচ্ছে আর্থিক বিবরণীতে নীতিমালার প্রভাব। এই তিনটা আর কি স্পেসিফিক টপিক গুলো দেখবা এবং সবগুলো নীতি অবশ্যই পড়ে যাওয়া, কোনটা কি নীতি এটা জাস্ট পড়ে গেলে এখান থেকে এমসিকিউ যা আসবে পেয়ে যাওয়া, তেমন কোনো ব্যাপার না। আর প্রতিষ্ঠানগুলো জাস্ট একটু দেখবা। এরপরে দেখতে পাচ্ছ প্রাপ্য হিসাবে হিসাব রক্ষণ, মানে যেই চ্যাপ্টারটা এবার অ্যাড করছে আর কি, আগে ছিল না শর্ট সিলেবাসে। তো এখানে দেখো কি কি টপিক রয়েছে, প্রাপ্য হিসাব ও নোট, অনাদায়ী পাওনা এবং ব্যবহারিক সমস্যা। এই যে প্রাপ্য হিসাব ও নোট, এখান থেকে হচ্ছে আসবে অনেক রকম নোট আছে জানি, এগুলো থেকে সিকিউ আসবে। আবার হচ্ছে যে প্রাপ্য হিসাব প্রস্তুত করে, এখান থেকে আসবে সিকিউ। এটা আর কি যেহেতু এটা নতুন করে অ্যাড করতেছে, এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ মাস্ট আসবে, দেখবা এখান থেকে একটা সিকিউ মাস্ট আসবে। এরপর দেখো অনাদায়ী পাওনা, সো অনাদায়ী পাওনা সংক্রান্ত যে জাবেদা রয়েছে, এখান থেকে হচ্ছে সিকিউ পেতে পারো, এমসিকিউ তো পাবাই। এরপরে ব্যবহারিক সমস্যা, তো প্রাপ্য হিসাব, নোট সংক্রান্ত ব্যবহারিক সমস্যা থেকে তোমাদের এমসিকিউ দিবে, এই সিকিউ দিবে, এমসিকিউ দিবে। প্রাপ্য হিসাব প্রস্তুত করো, প্রাপ্য নোট প্রস্তুত করো, এখান থেকে তোমাদের হচ্ছে সিকিউ আসবে। সো যেহেতু এটা নতুন, সো এখান থেকে একটা আসবে, তোমরা যারা এই চ্যাপ্টারটা ভালো করে করেছো তারা এখান থেকে অ্যান্সার করতে পারো। এরপর দেখতে পাচ্ছ কার্যপত্র ও দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। আচ্ছা কার্যপত্র, এই কার্যপত্র আর কি আপেক্ষিক বিষয়। কার্যপত্র ধরো ওই যে যদি ওইখান থেকে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ আসে, এর সাথে কার্যপত্র দিতে পারে, তবে দৃশ্যমান অদৃশ্যমান যদি দুইটা চলে আসে তাহলে মেবি কার্যপত্র দিবে, বাট একটা একটা করে আর কি দিতে পারে। সো যেহেতু এবার চ্যাপ্টার বাড়তেছে, সো মাল্টিপল আর কি করার চান্স খুবই কম। কার্যপত্র তোমরা যারা ভালোভাবে পারো, কার্যপত্র আর কি একটু বড় হয় তো, মানে একটু ভুল টুল হলে আর কি একবার যদি ভুল করো এটা মানে ফাইন্ড আউট করতে খুবই কষ্ট, কারণ খুবই বড় এটা। তো কার্যপত্র থেকে কার্যপত্র, মূলধন ও মুনাফা যেত, আয় ব্যয়, তারপরে হচ্ছে নগদ ভিত্তিক ও বকেয়া ভিত্তিক হিসাব রক্ষণ,
এরা মানে ধরো আমরা জানি যে হচ্ছে হিসাব বিজ্ঞান পদ্ধতি দুইটা, একটা হচ্ছে বকেয়া ভিত্তিক, একটা হচ্ছে নগদান ভিত্তিক। এরপরে কার্যপদ্ধতি প্রস্তুতকরণ, এটাই আর কি মূলত সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সিকিউতে এটাই আসবে। সিকিউতে মূলত কার্যপদ্ধতি কি কি আসে, এই যে কার্যপদ্ধতি প্রস্তুত করো, আর আসবে হচ্ছে সমাপনী দাখিলা দাও, এরই তো মেনলি আসে। তারপরে দেখো সমন্বয় ও সমাপনী ও বিপরীত দাখিলা, মানে এই যে সমন্বয় হয়তো বলবে সমন্বয় দাখিলা দাও হচ্ছে কতে, এবং হচ্ছে গ নাম্বারে ম্যাক্সিমাম টাইম সমাপনী দাখিলাটাই আসে। তো এরপরে হচ্ছে দেখতে পাচ্ছ যে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, মানে হচ্ছে আমাদের সবার প্রিয় অবচয়। তো অবচয় থেকে তোমরা দিবা মাস্ট, কারণ এটা মানে ইজি ছোট। এরপর দেখো স্থায়ী সম্পদ, মূল্যায়ন অবচয় ধার্যের বিবেচ্য বিষয়, এগুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর সরলরৈখিক ক্রমহ্রাসমান ও উৎপাদন একক পদ্ধতি, এই উৎপাদন একক পদ্ধতিটা খুব একটা ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট সরলরৈখিক ও ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমানই বলতে গেলে মেন ইম্পর্টেন্ট, সরলরৈখিকটা খুবই ইজি, এটা এমনিই পারে বলবেন। এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কারণ সিকিউ এখান থেকে আসে। তারপর হচ্ছে স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয় ও অদৃশ্যমান সম্পত্তি, এগুলোতে এমসিকিউর জন্য দেখে যেতে পারো। এরপরে দেখতে পাচ্ছ যে আর্থিক বিবরণী একতরফা দাখিলা পদ্ধতি, মানে দেখো মেন যে আর্থিক বিবরণীটা, আর্থিক বিবরণী থেকে তোমাদের আর্থিক বিবরণী ধরো এক ধাপ বহুধাপ বিশিষ্ট, মানে হচ্ছে ধরো এক ধাপ গুলো কোনটা, ওই যে সেবামূলক প্রতিষ্ঠানের, আর বহুধাপ কোনটা, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে। ম্যাক্সিমাম টাইম তোমাদের হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে আসবে, তবে হচ্ছে মানে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান তো মাস্ট একটা আসবেই। ম্যাক্সিমাম টাইম হচ্ছে একটা একটা করে দেয়, একটা সেবামূলক দেয়, একটা ক্রয় বিক্রয় দেয়। তো অনেক সময় আবার কিন্তু দুইটাই ক্রয় বিক্রয়মূলক দিয়ে দিতে পারে, কিন্তু দুইটা সেবামূলক কখনোই পাবা না, মানে তোমাদের ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান অবশ্যই শিখে দিতে হবে। সো এই যে আর্থিক বিবরণী থেকে আসবে একটা, মানে বিশদ বিবরণীতে আসবে মেনলি। তারপরে হচ্ছে তোমাদের কি দিবে, মালিকানা সত্ত্ব বিবরণী দিতে পারে। তারপরে হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী তো দিবে। তার মানে হচ্ছে এই যে বিশদ বিবরণী আর হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী তো মাস্ট আসবে। এর সাথে তোমাদের হচ্ছে ওই আর্থিক মালিকানা সত্ত্ব বিবরণী দিতে পারে মাঝে মাঝে। এগুলো আজকে সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য আর্থিক বিবরণী খুব একটা ইম্পর্টেন্ট না, দুই একটা এমসিকিউ আসে, সর্বোচ্চ দুইটা আসবে, দুইটা তিনটা, এর বেশি আসবে না। বাট সিকিউর জন্য অবশ্যই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ দুইটা আসবে, দুইটাই দিতে হবে, এটা তুমি স্কিপ করতেই পারবা না। এরপর দেখো এই যে নতুন চ্যাপ্টার, মানে এবারের জন্য নতুন আর কি, যে একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি তোমরা কিন্তু মোটামুটি এটা এই 9-10-এ করে আসছো, ওই যে করতে না, যে হচ্ছে পানবিক মূলধন, সময় মূলধন, লাভ ক্ষতি নির্ণয়, এই টাইপেরই আর কি। তো এটা ধারণা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, লাভ লোকসান নির্ণয়, বৈশ্বিক বিবরণ ও ব্যবহারিক যে সমস্যাগুলো রয়েছে, এগুলো থেকে আর কি সিকিউ আসে, আবার এমসিকিউ আসে। বাট এখানে আর কি সিকিউ কম ইম্পর্টেন্ট, এমসিকিউ কম ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না। সো দেখো আমরা এই যে 10টা চ্যাপ্টারের সামগ্রিক যে বিশ্লেষণ করলাম, এর মধ্যে আমরা কি জানলাম, যে অধ্যায় 1, 2, 3, 4 এবং 6, 7, 8, 9, 10 এগুলো হচ্ছে সিকিউতে বেশি অগ্রাধিকার দেবা, আর অধ্যায় 5কে তোমরা এমসিকিউ এর জন্য আর কি পড়বা। অধ্যায় 5 থেকে তো যেহেতু সিকিউ আসবে না। সো এই ছিল আর কি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একদম ফাইনাল সাজেশন, মানে মূলত এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক বিশ্লেষণ, যে কোন অধ্যায়কে তোমরা বেশি ইম্পর্টেন্স দিবা এবং কোন অধ্যায়ের কোন টপিক গুলোকে তোমরা সিকিউর জন্য ইম্পর্টেন্স বেশি দিবা, আবার কোন অধ্যায়ের কোন টপিককে তোমরা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্স দিবা। ঢালাওভাবে ধরো পড়ে গেলে কিন্তু হবে না, এটা ধরো এইচএসসি ওদের অনেক অনেক টপিক রয়েছে, কারণ ধরো একটা চ্যাপ্টার থেকেই 7টা সিকিউ বানায় ফেলা যায়, মানে আলাদা আলাদা ভাবে টপিক করলো। সো ওইভাবে তো আসবে না, মানে নর্মালি কি তোমরা বোর্ড এক্সাম দিতেছো, বোর্ড এক্সামে ধর একটা প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নকে ফলো করে কিন্তু প্রতিবার আসে। সো সেই প্যাটার্নগুলো তোমরা ফলো করে যদি একটু টিপস খাটিয়ে যদি তোমরা পড়তে পারো, একটু ট্রিক্স খাটিয়ে যদি তোমরা পড়তে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা খুব ইজিলি A+ পেয়ে যেতে পারো। তো আশা করছি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আমাদের এই পিডিএফটি পেতে চাও, অবশ্যই কমেন্টে ডান লিখবে এবং 5 জন ফ্রেন্ডকে মেনশন করবে, তাহলে কিন্তু তোমাদের ডান লেখার সাথে সাথে কিন্তু তোমাদের ইনবক্সে পিডিএফটি চলে যাবে। সো আমাদের তানবীর টিচার্স পেজকে ফলো করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সো দেখা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনে। সো আশা করছি তোমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষাটি তোমাদের সবার ভালো হবে। তোমাদের জন্য গুড লাক। আল্লাহ হাফেজ।